আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত হামাস, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা গ্রহণ আশাব্যঞ্জক বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনার মামলায় জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন অভিযুক্ত, সর্বোচ্চ 25 বছরের কারাদণ্ডের আশঙ্কা। সুস্থতার সনদ দেখেই কনস্টেবল কাউসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল জানালেন আইজিপি। হত্যার কারণ তদন্তে কাজ করছে কমিটি। এবং টি-20 বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার 9 উইকেটের জয়, সাউথ আফ্রিকার পর সুপার 8-এ অজিরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। গাজায় যুদ্ধবিরতির জন্য চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত রয়েছে হামাস। বিবিসিকে একথা জানিয়েছেন হামাসের এক সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি নামের ওই কর্মকর্তা। আরও বলেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন এবং বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন। তবে স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রতিশ্রুতি প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। সোমবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় 6 সপ্তাহের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব পাশ হওয়াকে ইতিবাচক বলেছে হামাস এবং ফিলিস্তিন ইসলামিক জিহাদ। এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছাতে রাজি বলেও জানিয়েছে তারা। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা হামাস গ্রহণ করায় একে আশাব্যঞ্জক বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনার মামলায় অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, 2018 সালে একটি রিভলভার কেনেন হান্টার। সে সময় আগ্নেয়াস্ত্র কেনার ফর্ম পূরণে বাধ্যতামূলক তথ্যে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন তিনি। প্রসিকিউটররা জানিয়েছেন, কেউ অস্ত্র কিনতে চাইলে তিনি মাদকাসক্ত কিনা সে ব্যাপারে স্পষ্টভাবে জানাতে হয়। কিন্তু হান্টার এক্ষেত্রে অস্ত্র ব্যবসায়ীকে মিথ্যা তথ্য দিয়ে তিনি মাদকাসক্ত নন বলে জানান। অস্ত্রটি নিয়ে 11 দিন নিজের কাছে রাখেন হান্টার। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার রাজ্য আদালতের জুরিরা মঙ্গলবার এই ফৌজদারি মামলার 3টি অভিযোগে হান্টারকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। এতে তার সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে। পুলিশের আইজি বলেছেন, ডাক্তারের ফিট সার্টিফিকেট দেখেই গুলশানের কূটনীতিক পাড়ায় পুলিশ কনস্টেবল কাউসারকে রাতের নিরাপত্তা দায়িত্ব দেওয়া হয়েছিল। কি পরিস্থিতিতে ওই হত্যাকাণ্ড তা জানতে উপকমিশনার পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আর রিমান্ডে চলছে কনস্টেবল কাউসারের জিজ্ঞাসাবাদ। তারা জানাচ্ছেন এনামুল কবির রূপম। রাজধানীর বারিধারায় প্যালেস্টাইন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল মনিরুলকে গুলি করে হত্যা করে সেখানেই দায়িত্বরত আরেক পুলিশ কনস্টেবল কাউসার মানসিকভাবে অসুস্থ আগে থেকেই জানতেন কূটনীতিক নিরাপত্তা বিভাগের পুলিশ কর্মকর্তারা। এ কারণেই তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্যে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছিল। পরীক্ষার পর কাউসারকে ফিট সার্টিফিকেট দিয়েছিলেন চিকিৎসক। রাজধানীতে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সে কথাই বললেন পুলিশ প্রধান। যখন একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব, তখন আমরা তাকে কাজে নিয়োজিত করেছি। এরপরও আমার মনে হয় যে আমরা আরও তাদেরকে নিয়োজিত করার বিষয়ে আরও বেশি বোধহয় সতর্ক থাকব। রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে কাউসার সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য কোনো তথ্য দিতে পারেনি বলে জানান আইজিপি। একটা খবর আসলো, এটিকে আমরা বিশ্বাস করে ফেললাম। এটার চেয়ে আমার মনে তদন্ত হচ্ছে, তদন্তে জিনিসটা বের হয়ে আসবে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও দায়দায়িত্ব নিরূপণে গুলশান অপরাধ বিভাগের ডিসি রিফাত রহমান শামীমকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই কাজ শুরু করেছে তারা। একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন এলাকায় কর্মরত পুলিশের নন ক্যাডার সদস্যদের মধ্যে এ ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড এড়াতে কী ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারেও তদন্ত কমিটির কাছে সুপারিশ চাওয়া হয়েছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। নতুন বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। দায়িত্ব গ্রহণের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে নতুন বিমান বাহিনী প্রধান বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে স্বচ্ছতার সাথে
বাহিনীকে আরও উন্নত এবং শক্তিশালী করাই তার এই মুহূর্তে চ্যালেঞ্জ। চক্র মালিথার রিপোর্ট। বেলা 12টার একটু আগে বিমান বাহিনী সদর দপ্তরে বিদায়ী বিমান বাহিনী প্রধানের কাছে থেকে দায়িত্ব গ্রহণ করেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। তারপর 2 তারকা ফ্ল্যাগ দেওয়া গাড়িতে করে যান গণভবনে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরান সেনাবাহিনী এবং নৌবাহিনী প্রধান। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম জানান বিমান বাহিনীর নতুন প্রধান। গণভবনের শুভেচ্ছা বিনিময়ের পর এয়ার মার্শাল হাসান মাহমুদ খান 3 তারকা ফ্ল্যাগ লাগানো গাড়িতে চড়ে ধানমন্ডি 32 নম্বরে যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন বিমান বাহিনী প্রধান। আমি প্রথমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করছি, যিনি আমাদের দেশের প্রধান রূপকল্প, আমাদের দেশকে যিনি স্বাধীন করেছেন। আজকে আমাদের দেশ স্বাধীন না হলে আমি এই পদে অধিষ্ঠিত হতে পারতাম না। তারপরে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার উপর বিশ্বাস রেখে আমাকে একে পদে নিযুক্ত করার জন্য। বিমান বাহিনী প্রধান হিসেবে আপনার এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি বলে আপনি মনে করেন? আমি অবশ্যই স্বচ্ছতায় বিশ্বাস করি। আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমাদের বাহিনীকে আরও উত্তরোত্তরভাবে আমরা যেটুকুই আমাদের সক্ষমতা আছে তাকে আরও সমুন্নত করে এবং আরও উন্নতি করার জন্য কাজ করা। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শক বইয়ে সই করেন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নতুন বিমান বাহিনী প্রধান। বিমান বাহিনী সদর দপ্তরে বাহিনীর চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অফ অনার প্রদান করে। গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। পরে বিমান বাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণ করে মোনাজাতে শরীক হন নতুন বিমান বাহিনী প্রধান। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে জানাবো নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদ। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। কোরবানির ঈদ সামনে রেখে চাঁদপুরে সব ধরনের মশলার দাম বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার এবং প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণ দাবি করেছেন সাধারণ ক্রেতা। বিক্রেতারা বলছেন পাইকারিতে বেশি দামে কেনার কারণে ভোক্তা পর্যায়ে ক্রেতার কাছে কম দামে বিক্রির সুযোগ নেই। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে শিবতা মাহমুদের রিপোর্ট। চাঁদপুরে প্রতি বছরই কোরবানি ঈদ ঘনিয়ে এলে মশলার দাম বেড়ে যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। সুপরিকল্পিতভাবে মশলার দাম বাড়িয়েছেন বিক্রেতারা। ভোক্তা অধিকার কিংবা প্রশাসন যদি অভিযান চালায় তাহলে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান ক্রেতারা। সব কিছুর দামই ডাবল। যেরকম আগে হলদি কিনছি 250 টাকা, এবারকার 300 টাকা। জিরা কিনছি 600 টাকা, এবারকার 900 টাকা, 1000 টাকা। রসুনের দাম বেশি, আদার দাম বেশি, পেঁয়াজ তো বেশি আছেই। হলুদের দাম গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এভাবে মশলার দাম বাড়তেছে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ব্যবসায়ীরা পাইকারিতে বেশি দামে মশলা কিনছেন। এর ফলে খুচরা পর্যায়েও বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। চিনি আছে 500 টাকা কেজি, এলাচি আছে 3000 টাকা, জিরা হলো 700 টাকা বেচতেছি আমরা। হলুদ গত 5-6 মাস আগের থেকে এখন 100 টাকা 120 টাকা মতো বাড়ছে। আর এলাচির দামটা আগে থেকে মোটামুটি 600-700 টাকা বাড়ছে। যদি 2800 কিনে 2900 বেশি, আবার 3000 টাকা কিনলে 3200 টাকা 3100 টাকা বিক্রি করি। আমরা হলো
বাজার এরকম হয়েছে, কেনার উপরে বিশেষ করে আর কি দাম। মশলার বাজার স্থিতিশীল রাখতে প্রতিদিন মনিটরিং করছে চাঁদপুর জেলা ব্যবসায়ী সমিতি। প্রিয় দোকানদার বিক্রি করি আমাদেরকেই সবাই কয়, কিন্তু আমরা ওই পুরান বাজার ঢাকা চিটাগাং তো আনি, তো আমরা তো কিনতে বেশি, কিন্তু আমরা যেখান থেকে আনি পাইকারি ওই বাজারগুলো নিয়ন্ত্রণ করলে খুচরা বাজারও কমে যাবে আশা করি। স্থানীয় বাজারে প্রতি কেজি জিরা 750 টাকায় বিক্রি হচ্ছে, এলাচের দাম 3700 টাকা, দারচিনি বিক্রি হচ্ছে 550 টাকায়, লবঙ্গ 1650 থেকে 1700 টাকায় বিক্রি হচ্ছে, রসুনের দাম 230 টাকা আর আদা বিক্রি হচ্ছে 250 টাকায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন মানুষ। ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। শ্যামল ভূঁইয়ার তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর, দক্ষিণ নামাজের চর এবং রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর সহ ব্রহ্মপুত্র পাড়ের বিভিন্ন এলাকার 12টি পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। অধিকাংশ মানুষ বসতবাড়ি সরিয়ে নিলেও বাধ্য হয়ে অনেকেই নদী তীরেই বসবাস করছেন। ঘর তুলনা জায়গা নেই, যদি আপনারা রক্ষা না করেন, সরকার যদি রক্ষা না করে, তাহলে তার বুদ্ধি নেই। আমার একটি ঘর আছে, কাছারি ঘর গেছে, আমি হয়ে গেছি কেমন পড়াই শেষ হয়ে গেছে। মানুষ খুব দুর্ভোগী আছে, ঘর দুয়ার ভাঙ্গা চুরা জায়গায় 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 চলে গেতাইছে। বাড়িটা ভাঙ্গে গেলে আমরা যাবো কোথায়? সরকার যেন আমাদের দিকে নজর করে। বালু ভর্তি জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। অতীতের মতো এই বছরে আর টাকার কোনো ঘাটতি নাই। যে সমস্ত পয়েন্ট আমাদের দুর্বল আছে আমরা সব চিহ্নিত করেছি, জিও বস্তা প্রকিউরমেন্ট চলছে। ইনশাআল্লাহ আমরা কোনো জায়গায় ওই বাড়িঘর দুয়ার বা স্থাপনা ভাঙতে দেব না। ভাঙন প্রতিরোধে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ সহ বিভিন্ন প্রকল্প চলমান আছে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এই যে অর্থনৈতিক মন্দার ভিতরেও যে সরকার এই সমস্ত নদী ভাঙন এলাকার জন্য যে প্রকল্প উনি যে প্রকল্প অনুমোদন দিচ্ছেন, এটা তো একটা বিশাল সাহস, বিরাট পরিচয় দরকার। চলমান প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন ভাঙন কবলিত মানুষ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর।